তোমায় না আমি কতদিন কাকুতি মিনতি করেছি, যে লেখনে লিখেছো তুমি বালারে কপালে, সেই লেখনে তুমি মুছে দাও ঠাকুর, মুছে দাও। কিন্তু না, যখনই ভাবি সেই কথা যে বা শহরে ঘরে ওই রাজপুত্র সর্বনক্ষণ হবে, তখন থেকে যেন নিজেকে সামনে নিতে পারছি না। ঈশ্বর, তুমি বলে দাও ঠাকুর, বলে দাও। বিধাতা বিধাতা বুকের জানাবি কাকে? এই দুঃখের কথা বললে আমি সেলাই পরে নিতে হব। আমি যে কাউকে প্রকাশ্য করে এই কথা বলতে পারছি না, শুধু ভিতরে ভিতরে ডুকরে ডুকরে কেঁদে এই কথা মনে পড়ছে সেই সন্তানের কি হবে, তার মাতা পিতার কি হবে। বিধাতা বলো না কি দোষী কাদা
সেই দিনের কথা কেন ঢুকরে ঢুকরে আমায় ভিতরে যেন কামড়ে খাচ্ছে। সত্যই যদি সেই কথা হয়, কি হবে রাজমাতার, কি হবে চম্পারিবাসী? ছয়টি সন্তান হারিয়ে যাবার পূর্বে এই চম্পারি নগরে একটি দ্বীপ চলেছে। সেই দ্বীপকে তুমি কেড়ে নিচ্ছিস। ছয়টি নেই সাথে যেন আকাশের চাঁদ, যেন বদনখানি জানিস রে মাঝে একদিন যে সেই বদন সোনার সে অঙ্গ একদিন যে নীল বরণ হয়ে যাবে। সোনার মূল্য
কেন বারবার তার কথা মনে পড়ে যায়? আমি যে সে কথা জেনেও অজানা হয়ে রয়েছি। কেন না, এ কথা যদি আমি কাউকে বলি তাহলে আমি শিরায় পরিণত হব। তাকে দেখতে বড় ইচ্ছে হয়, তার আশায় আশায় কতক্ষণ পথ ছিঁড়েছি। সে কখন আসবে, তাকে দেখলে এই কাঁপিত হৃদয় তাকে বুকে জড়িয়ে দিয়ে আমি ভরিয়ে তুলব। সে কখন আসবে? আমি এই পথ মাঝারে বসে থাকি না কেন, দেখি সে কখন আসে। তাই তো আজ অনেকক্ষণ হলো পাঠশালা থেকে অনেকক্ষণ হলো আমি বাড়ি ফিরে যাইনি। তাই তো মা বলেছিল, লখাই পাঠশালা সুন্দর করে যাবে বাবা, গুরুজনে যা শিক্ষা দিবে তার শিক্ষা তুই অর্জন করে শীঘ্র করে বাড়ি ফিরে আসবি। তাই আর বিলম্ব করব না, ছুটে যাব আমি গর্ভধারিণীর মায়ের কাছে। ছুটে যাই আমি বাড়ির পথে যাই। এই তো বাবা, দাঁড়াও, কোথায় চলেছ? কে? আমি আমি একজন, তুমি মনে করো তোমার মা। মা? হ্যাঁ, সত্যই বলেছ। মা আমায় শিখিয়েছিল, যদি কে মা তুল্য থাকে তাকে মা বলে সম্ভাষণ করতে হয়। কিন্তু মা, আজ তুমি এইভাবে পথ মাঝারে আমায় দাঁড় করালে কেন? তোমার যে দেখার জন্য আমার প্রাণে ছটফট করে, কেন তোমায় বুকে জড়িয়ে ধরে মনে হয় নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরেছি। তুমি কি আমার বুকে আসবে না? ও আসবে না খোকন, বলো। আমায় বুকে জড়িয়ে ধরে তোমার বুকটা যেন শীতল হয়। বেশ, আমি যাব তোমার বুকে। এসো এসো, এদিকে এসো। আরে বসো তুমি। তোমার এই ভোজল দেখে যেন আমার প্রাণটুকু জুড়িয়ে উঠছে। আরে তোমার দেখেছি মা, যেন মুখখানে আমার জুড়িয়ে উঠছে। মা গো, কিন্তু তুমি যে বললে আজ আমায় বুকে জড়িয়ে ধরে তোমার হৃদয়খানে যেন শীতল হয়। হ্যাঁ, কিন্তু তোমার দুই নয়নে জল কেন? তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি কেন? আমায় দেখে না তোমার আনন্দ হয়, কিন্তু এভাবে বুকে জড়িয়ে ধরে যেন দুই নয়ন দিয়ে অশ্রুধারা বয়ে যায় কেন মা? এ দুঃখের কান্না নয়, এ যে সুখের কান্না। আমি দুঃখ হয়ে কাঁদতে পারি না, তোমায় দেখে আনন্দ হয়ে আমার চোখ থেকে জল পড়েছে। ও, তুমি দাঁড়িয়ে ভেবো না বাবা, এসো এসো। বেশ, ঘুমাও, তুমি আমার কোলে ঘুমাও। ঘুমারে ঘুম মারে ঘুমানা ঘুমানা ঘুমারে ঘুমা
যেন মনে হয় যে আমি স্বর্গসুখ পেয়েছি। তুমি এভাবে প্রত্যেক দিন আমার কাছে আসবে তো? আসবে তো খোকা, বলো না। একে মা, বলো। মাগো, আজ যেন অনেক বিলম্ব হয়েছে। মাঝে আমার পথচানে রয়েছে। নারী খোকন, আর কিছুক্ষণ, আরে কিছুক্ষণ আমার কাছে থেকে যা না, হেরে যাস না আমার ছেড়ে। আমার গর্ভধারিণী মা, আমার যে পথ চেয়ে রয়েছে, কিন্তু বলো। ওগো মা, তুমি যে আমায় বললে নাকি তুমি আমার মুখপানি চেয়ে তোমার নাকি মনে আনন্দ হয়, আমায় দেখে যেন তোমার হৃদয়খানা যেন শীতল হয়ে যায়, কিন্তু তুমি বারবার দেখে তোমার দুই নয়ন দিয়ে অশ্রুধারা কেন বয়ে যায় মা? পূর্বেই বলেছি, এই আনন্দের জল আমি তোমায় পেলে না আমি বড্ড খুশি হই, কিন্তু আনন্দ অশ্রু জল, কিন্তু এমন করে অশ্রু তো প্রবাহিত হয় না যেমন করে তুমি কাঁদছো। আমি যে তোমায় বলে বোঝাতে পারবো না। আমার ঘরেও তো একটি শিশু সন্তান রয়েছে, গোপাল। তার মতো ভেবে তোমায় আমি বুকে আগলে ধরে রাখি, তাই আমি তো পাগল একটি মা বলেই চোখ থেকে জল পড়ে যাচ্ছে। মা, মাগো, আর আমি বিলম্ব করব না, আমি ছুটে যাব আমার গর্ভধারীর জননীর কাছে। আমি আসি, আমি আসি মা, আমি আসি। যদি পারতাম তোকে এই কথা বলে দিতে, শিশু আমার একটি শিশু সন্তান রয়েছে, তার কথা ভেবে নিয়ে আমি তোমায় কোনো কথা বলতে পারছি না, পারছি না। আমি যে দুর্বল, আমি দুর্বল। লখাই যেন স্কুলে গেছে, সকলেই সন্তান ফিরে এসেছে ঘরে, আমার সন্তান তো আমি দেখতে পাই না। লখাই কি তাহলে এই চম্পলার রাজপ্রাসাদ থেকে এখনো ফেরেনি? হ্যাঁ, তার জন্য আমি সুন্দরী করে দুধ মাখা ভাত সাজিয়ে রেখেছি। লখাই স্কুল থেকে এলেই তো বলে, মা আমার মুখে তুমি দুধ মাখা ভাত তুলে দাও, তোমার হস্তবি যতক্ষণ খাবার খাবো না আমার যে উদয়খানা পূর্ণ হয় না গো মা। কিন্তু লখাইয়ের জন্য বারবারই করে যেন আমার মন খারাপ করে। আমার 10টি নয় 5টি নয়, একটি মাত্র সন্তান, তার যদি কিছু হয়ে যায় না জানি, আমি সকলকে দেখবো, এক এক করে আমি চম্পলার রাজপ্রাসাদে প্রতিটি ঘরে যাব। লখাই, লখাই, কেন আবার খোকাবাকে সাড়া দিচ্ছে না? কোথায় লখাই? তাই তো লখাই রে, যাই আমি জননীর কাছে। মা, ও মা, ওই তো, মাগো, ওই তো যেন লখাই আমার যেন মামা বলে যাচ্ছে। মা, ও মা, মা, লখাই, তবু চরণে প্রণাম হয় মা। আশীর্বাদ করি বাবা, তুমি চির সুখে থেকো। মাগো, লখাই রে, আজ আমি পাঠশালা থেকে ফিরে এসেছি মা। লখাই, কি মা? আজ তোর মুখগুলো যেন শুকিয়ে গেছে বাবা, তোকে কেউ কিছু বলেছে নাকি? মা, এ কথা তুমি জিজ্ঞাসা করো না মা। জানো মা, জানো, লখাই, আজ তোমাকে আমায় একটি কথা বলতে হবে মা। এমন কি কথা বাবা? মা, তুমি সত্যি করে বলো, আমি যা জিজ্ঞাসা করবো তার তুমি প্রতি উত্তর দেবে মা। লখাই রে, আজ হতে তুই আমার কাছে যা চেয়েছিস বাবা,
আমি তোকে তাই দিয়েছি। হ্যাঁ বুঝেছি বাবা, বুঝেছি। না জানি হয়তো আজ তুই আমার কাছে কিছু খাবার চাইবি, না হলে তোর মন চাই কিছু খেলনা চাইবি। আমি বুঝেছি বাবা। না মা না, আমি খেতে চাই না, আমি চাই না খেলনা মা। ওই আমার সোনার লখাই রে একবার তুই মা বললা রে, আমার সোনার লখাই রে মা বললা রে, আমার সোনার লখাই রে একবার মা বললা রে। খোকারে আয় বাবা, আয় আয়। বারবার যেন সেই কথা আমার মনে পড়ে যায়। এমন কিসের কথা বলে আমার লখাই, আমি তো বুঝতে পারছি না। জানো মা, জানো আজ আমি তোমায় কি বলতে চাই? বুঝেছি বাবা। কি মা? বুঝেছি। না জানি এই চম্পলের আশপাশে কত হাতি সারা ঘোড়া সারা খেলনা রয়েছে, তো এগুলো তোর পছন্দ হয় না? না মা না, আমি সেসব কিছু বলতে চাই না মা। ওই আমার সোনার মানিক রে আমার বুকে আইনা রে, সোনার রে আমার বুকে আইনা রে। লখাই জানো মা, জানো আজ যেন তুই কিছু বলতে চাইছি, আমি তোর ভাষা কিছু বুঝতে পারছি না বাবা। সত্যই বলেছো মা, আজ আমি তোমায় কিছু বলতে চাই। প্রত্যেক দিন আমি পাঠশালার পথে ফেরার পথে হ্যাঁ এক বৃদ্ধ মা যেন আমায় দেখে যেন ডুকরে ডুকরে কাঁদে। লখাই কি বলছিস বাবা তুই? শুধু তাই নয়, সে যে আমায় বুকে আঁকলে নেই, আমায় বুকে জড়িয়ে ধরে যেন ভালোবাসা দেয়। লখাই সে যে আমায় আদর করে, কিন্তু মা আমি যতবার জিজ্ঞাসা করেছি সে আমায় কি বলে জানো মা? জানো কি বলে খোকা? আমায় যে সে বলে যে লখাই এ আমার দুঃখের কান্না নয়। দুঃখের কান্না নয়, এ আমার সুখের কান্না। কিন্তু মা খোকা সুখের যদি কান্না হতো সে কি ডুকরে ডুকরে কাঁদতো মা? খোকা রে বলো না মা, সে বৃদ্ধ মা আমায় প্রত্যেক দিন দেখে কেন কাঁদে মা? সে কে আমি যে এখনো বুঝতে পারি না। বারবারই যেন খোকা আমাকে বোঝাতে চাইছে, আমি এখনো বুঝতে পারি না। কেউ জানি না আমার খোকাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে না তো? খোকা আমার কাছ থেকে তোকে কেড়ে নিতে চাই না, বল না বাবা। তোমাকে আজ বলতেই হবে, ওই প্রথম বাজারে ওই ধাত্রীর বাবাই দেখে কাঁদে কেন? কেন কাঁদে? কি বললি? স্কুল থেকে ফিরার পথে তোকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদে? হ্যাঁ মা, বুঝতে পেরেছি বাবা। সেই দিন রানী মামার সত্যিকা গাড়ি ছিল, সেই দিন আমাকে একটি কথা বলে দিয়েছিল, সে রানীমা তোমার এই কনিষ্ঠ পুত্রকে চিরকুমারী করে রাখবে, কোনোদিনও তাকে বিবাহ দেবে না। না জানি হয়তো তাকে ধাত্রী মাতার বক্ষে জড়িয়ে কাঁদে না তো খোকা?
মা, একটি কথা বলতে পারি যে বাবা? কি মা? সে হচ্ছে বৃদ্ধা, তাই না? হ্যাঁ মা, সে বৃদ্ধা। কপালে যেন তার চন্দনের ফোঁটা রয়েছে। সত্য বলেছ মা, তার কপালে যেন শ্বেত চন্দনের ফোঁটা। খোকা, মা, বুঝেছি খোকা, বুঝেছি। সে অন্য কেউ নয়, সে হচ্ছে ধাত্রী মা। তবে বলো না মা, বলো না, সে আমার প্রত্যেক দিন দেখে কেন কান্না করে মা? খোকা, মা, ও কথা মনে করতে নেই বাবা। আই, আজ আমি তোকে সুন্দর করে দুধ মাখা ভাত খাইয়ে দেবো। না। আই খোকা, না। মা, চাই না আমি দুধ মাখা ভাত খেতে। যতক্ষণ তুমি আমি প্রকাশ করে বলবে না সে আমায় দেখে কাঁদে কেন, ততক্ষণ আমি খাবো না। খোকা রে, আজ তুই যদি অনাহারে থাকিস বাবা, আমি কি তোর মা হয়ে আমি সহ্য করতে পারবো? বল না বাবা। মা, খোকা আয় বাবা, আয়, আমি যে তোকে দুধ মাখা খাবার দেবো। আয় আয়। চাই না মা আমি খেতে। যতক্ষণ তুমি আমার সঙ্গে সত্য করে বলবে না ওই বৃদ্ধ মা কাঁদে কেন, আমি তোমার সঙ্গে কথা বলবো না মা। না জানি, না জানি কেন রাত্রি বাজ আমার সন্তানকে বক্ষে জড়িয়ে কেন কাঁদে। আর যদি খোকা যদি আমার কাছ থেকে জানতে না পারে, খোকা যে প্রতিজ্ঞা করে গেছে মা গো, এই কথা যদি মা আমাকে না বলবে, আমি তোমাকে কথা দিলাম কোনো অন্ন গ্রহণ করবো না, আমি যে কোনো জল গ্রহণ করবো না। আরে কাল হতে যাবে পাঠশালা যাবো না। দাদা, আমাকে যেতেই হবে ওই কাছারি বাড়িতে। সদাগরকে যে আমাকে খবর দিতে হবে। এই খবর না জানাতে গেলে ওই ধাত্রী মা প্রকাশ করে হয়তো আমার সদাগরের কাছে বলবে না। না, আর আমি বিলম্ব করবো না, ছুটে যাবো ওই কাছারা বাড়িতে সদাগরের নিকটে। সকলে সাবধান। চম্পকের অগণিত প্রজাগণের মঙ্গল কামনার অর্থে চম্পকের শ্রেষ্ঠ বণিক চাঁদ সৌদাগর সভার আয়োজন করেছে। সকলে সাবধান। চম্পকের নগরী রাজসভায় প্রবেশ করছে। সকলে সাবধান। চম্পকের মহামান্য মন্ত্রী মহাশয় রাজসভায় প্রবেশ করছে। সকলে সাবধান। চম্পক অধিপতি চাঁদ সৌদাগর রাজসভায় প্রবেশ করছে। সকলে সাবধান। চম্পকের মহামান্য সেনাপতি মহাশয় প্রবেশ করছে। সবাই উপস্থিত, সকলে উপস্থিত হয়েছে সবাই মন্ত্রীমশাই ও কাকামণি। সৌদাগর বাবু বলো। সর্বপ্রথমে জানাই
শত শত কোটি প্রণাম। প্রণাম হই কাকামণি। আপনি আমায় যে দায়িত্বগুলো দিয়েছিলেন আমি মাথা পেতে সেই দায়িত্বগুলো গ্রহণ করে সব দায়িত্ব আমি গ্রহণ করে সব কুশলে রেখেছি আমি। কুশলে রয়েছে? এর থেকে আর আনন্দের বিষয় কিছু কি হয়? তবে সেনাপতি মশাই, বলুন রাজন। নগর নগরে তন্ন তন্ন করে ছুটে বেড়াও, তবে বলো না আমার এই রাজপ্রাসাদের সকল ওই প্রজাগণ কুশলে রয়েছে তো? হে রাজন, অগণিত প্রজাগণ সকলে কুশলে রয়েছে। আমি এক্ষুনি দর্শন করে এলাম। বেশ, আনন্দের আনন্দের সংবাদ নকরি, বলো। সনকার কণ্ঠ শহরে সভায় আমার কণ্ঠে প্রবেশ করছে। জানি না কেন আজ সৌদাগর বলে আমায় চিৎকার করে। মন্ত্রী মশাই, একটিবার আপনার বাবুকে বলেন না আমি এই কাচারি বাড়িতে প্রবেশ করবো কিনা। সনকা, এই রাজসভায় নারী জাতির প্রবেশ নিষিদ্ধ। কেন তুমি প্রবেশ করলে এই সভায়? এমন কি অঘটন ঘটে গেছে আমার এই রাজপ্রাসাদের ভেতরে যে তোমায় সভায় প্রবেশ করতে হবে? আমি ওই চকলা রাজপ্রাসাদ পরিত্যাগ করে কাচারি বাড়িতে এসেছি বলে তুমি আমাকে ক্ষমা করে দিও। বেশ, আমি তোমায় ক্ষমা করলাম, তবে তুমি প্রকাশ করো। প্রণাম গন্তব্য চরণে গো। আশীর্বাদ করি, মঙ্গল হোক তোমার। জানো গো জানো, বলো। আজ আমাদের খোকা। খোকা? হ্যাঁ, কি বললে খোকা? আজ আমাদের খোকা কি হয়েছে জানো? এমন কি হয়েছে সনকা, বলো না। ওই প্রতিদিন পাঠশালা হতে, হ্যাঁ পাঠশালা হতে যাওয়ার পথে ফেরার পথে ধাত্রী বাজারে বক্ষে জড়িয়ে তাকে কাঁদে। খোকা আমাকে কি বলেছে জানো? কি বলেছে? বলেছে মাগো, সেই বৃদ্ধ লোকটি খেয়ে খোকা কাবি বলেছি সে হচ্ছে ধাত্রী মা। কিন্তু বলো না মা, তুমি আমার গর্ভধারিণী জননী, সে তো আমার কেউ নয়। কেন সে আমাকে বক্ষে জড়িয়ে ধরে প্রতিদিন কাঁদে? এই কথা যদি তোমরা আমাকে না বলবে তাহলে আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম কোনোদিনও আমি একলা চলো করবো না। কি শোনালে সনকা? আজ ধাত্রীমা আমার পুত্র সন্তানকে বক্ষে জড়িয়ে ওই দিনের হতে অশ্রুধারা বয়ে যায়, তাই জিজ্ঞেস করে রয়েছে খোকা। তুমি কি করবো করো না সনকা, তাই বলিস আমি ওই ধাত্রী মাকে এই কাচারি বাড়িতে নিয়ে এসে তুমি একটিবার জিজ্ঞেস করো। বেশ বেশ, তাই হবে সনকা। যদি আমার খোকারে যদি কিছু হয়ে যায় তাহলে তুমি প্রাণে বাঁচবো না। সনকা, আজ তোমার নয়নের জল আর বর্ষণ করতে হবে না এই সভা মাঝে। তুমি অন্দরমহলে যাও, আমি উপযুক্ত ব্যবস্থা করব। শুধু ব্যবস্থা নয়, উপযুক্ত বিচার করব। আমি তাই হবে। আমি বেশ, এসো সনকা, এসো। কাকামণি, ও কাকামণি, শুনলে শুনলে আজ শুনেছি বই কি নিজ কর্ণে শ্রবণ করেছি, দর্শন করেছি নিজ নয়নে, কিন্তু আপনার এবং রানীমার মাঝে কথোপকথন হচ্ছিল তো, যার জন্য আমরা টোকা দিতে পারিনি। কিন্তু আকস্মিক ঘটনা, এই ঘটনাটা ঘটার নয়, হঠাৎ করে এমন কি হয়েছে। কাকামণি, আজ যে তুমি যাকে ছোট থেকে কোলে পিঠে মানুষ করলে, সর্বদা সর্বক্ষণ দাদু ভাই বলে যাকে ডাক দাও, বক্ষ বাজারে যাকে আগলে রাখো, আজ যে অনাহারে রয়েছে, সে যে প্রতিজ্ঞা করেছে যতক্ষণ ও জানবে না কেন ধাত্রীমা বক্ষ বাজারে জড়িয়ে ওই অশ্রুধারা বয়ে যায় তোর নয়ন হতে, সে যে অন্য সেবা করবে না। শুধু তাই নয়, তাই সে যে জল স্পর্শ করবে না কাকামণি। কিন্তু সৌদাগর বাবু, হ্যাঁ, আমাদেরকে ফিরে যেতে হবে, আসল কারণটাই বাকি।
আমার একমাত্র অবলা নির্বলা সেই ছোট্ট নবজাত শিশু আজ কেন এত বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে? হ্যাঁ কাকামণি, বলো না, যুক্তি দাও না। কি করলে আমার খোকা মুখে আমি অন্ন তুলে দিতে পারবো, বলো না কাকামণি। আমার ছোট্ট খোকা সোনাকে যদি একটি পারে ডেকে আনয়ন করে তাকে যদি জিজ্ঞেস করে যাই কেনই বা সে অশ্রুভাব পরিশন করে, কাকামণি সে কি কখনো বলবে না? অসম্ভব, অসম্ভব কথা শোনালে কাকামণি। আজ আমার খোকা পাঠশালা হতে ফিরে আজ নয়নের জল বর্ষণ করে রয়েছে। আজ দুধ মাখা অন্ন ছেড়ে দিয়ে আজ বলেছে অকজননী, যতক্ষণ আমি জানতে পারবো না কেন ওই ধাত্রীমা আমায় দেখে কাঁদে, আমি যে অন্ন সেবা নেব না। তাই বলি কাকামণি, আমার পুত্র সন্তানের প্রয়োজন নেই এই সব সমাজে। তবে প্রয়োজন আছে, যদি একটা কার্য করা যায়। যার রূপ, যার ওই সুন্দর চেহারা দেখে তার মন খানা কেড়ে নিয়েছে সেই ধাত্রীমা, একটিবার সেই ধাত্রীমাকে ডেকে যদি জিজ্ঞেস করে যাই কেনই বা তাকে দেখে নয়ন জল বর্ষণ করে, তবে তো জানা যাবে। বই কি অবশ্যই জানা যাবে সেই ঘটনা। সত্যই বলেছ মন্ত্রী মশাই, উপযুক্ত যুক্তি দিয়েছ। কাকামণি আর বিলম্ব নয়, কথাই সেনাপতি। আদেশ করুন মহারাজ। ছুটে যাও, ছুটে যাও ওই ধাত্রীমার কুটিরে। ধাত্রীমাকে বুঝিয়ে বলো আজ চম্পকনগরের রাজ সভায় তোমায় তলব করা হয়েছে। যদি বুঝিয়ে স্বইচ্ছায় আসে এই সভায় ভালোই ভালো, আর নইলে যদি এই সভায় আসতে না চাই সেনাপতি, তার হস্তে শিখন দিয়ে টানতে টানতে নিয়ে আসবে এই সভা মাঝে। আপনার আজ্ঞা আমার শ্রীধার্য মহারাজ। আমার বেঁচে থাকতে কোনো চিন্তা করবেন না। সুদূর চম্পকের ভূমিতে কোনায় কোনায় ধোঁয়া উঠিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। মুহূর্তের মধ্যে ছুটে যাব আমি ওই ধাত্রীমায়ের ঘড়ির প্রাঙ্গণে। স্বইচ্ছায় যদি না আসে চুলের ঝুঁটি ধরে টানতে টানতে নিয়ে আসবো এই রাজসভা। এসো সেনাপতি। কাকামণি, ওই তো ছুটে জিগেছে সেই সেনাপতি ওই ধাত্রীমার কুটিরে। আর বিলম্ব নয়, এসো। এই সভা সমাপ্ত করলাম, আবার পুনরায় আমি সভার আয়োজন করব। যখন থেকে সে গেছে তখন ছিল আমার আরো লালসা বেড়েছে, তাকে দেখার ইচ্ছে করছে। আমার ঘরে যে শিশু সন্তান রয়েছে গোপাল, সে যে কোথায় রয়েছে, আরে তাকে না দেখলে মনটি যেন কেমন কেমন করে। এই মাত্র আমি গোপালকে সারা দিই না কেন। গোপাল, গোপাল, আয় বাবা, ছুটে আয় আমার কাছে। গোপাল, তুমি কোথায় গেছিলে মা? কোথাও না। আমাকে একা রেখে তুমি কোথায় চলে গেছিলে গো? তোকে না দেখলে আমার যে মনখানা ভালো করি না রে গোপাল। তাই একটি কাজে গিয়েছিলাম। বল কি হয়েছে তো? দেখো না মা, আমার সারা অঙ্গ যেন আগুনে নাই। কি তোর জ্বর হয়েছে? এই শোন, এই গোপাল,
পর্যন্ত তোকে কিনে দিতে পারবো না রে। এই তো ধাত্রী মায়ের কোঠের প্রাঙ্গণ। ধাত্রী মা, কে? ও ধাত্রী মা, কে বাইরে? আমি রাজপ্রাসাদ থেকে এসেছি। নমস্কার। সেনাপতি সবাই হ্যাঁ, অসময়ে আমার কুটিরে এসেছি গো সংবাদ নিয়ে। সংবাদ? মহারাজের আদেশ এই মুহূর্তের মধ্যেই যেতে হবে আপনাকে ওই রাজসভায়। কিন্তু কিসের কারণে? তা তো কিসের কারণে আমায় তলব করেছে? তা তো আমার জানা নেই, কিন্তু মহারাজের আদেশ, মহারাজের আদেশ পালন করতে ছুটে এসেছি আপনার এই ছোট্ট কুটির প্রাঙ্গণে। কিন্তু সেনাপতি মশাই, হ্যাঁ, আমি যে যেতে পারবো না সেই রাজপ্রাসাদে। কেননা আমার শিশু সন্তান গোপাল, তার সর্ব অঙ্গি জ্বর। আমি যে মা হয়েই বিপদে ফেলে যেতে পারি না। ধাত্রী মা, আপনার হয়তো জানা নেই, এ না শোনার অভ্যেসটা আমার নেই। মহারাজের আদেশ পালন করতে ছুটে আসতে পেরেছি, যেমন আপনার এই কুঠির প্রাঙ্গণে সোজা আঙ্গুলে যদি ঘি বেরিয়ে না আসে, আঙ্গুলকে বাঁকা করতে বাধ্য হব। আপনার দুইখানা চরণ ধরে বলছি সাধু, আমি যে যেতে পারবো না। যেতে তো আপনাকে হবেই। আমার খবর গেছে, আমি কেমন বারবার করে না শব্দ শোনার ইচ্ছে আমার নেই, তাই বুঝিয়ে বলছি, মহারাজের আদেশটাকে পালন করে নিন, নইলে হয়তো আমাকে আবার একটু বাকিয়ে যেতে হবে। দাদা, ও মা, কি বলছে মা? খোকা, তুমি আমাকে ছেড়ে চলে যাবা? না, তুমি আমাকে ছেড়ে যেও না মা। ভয় করিস নি খোকা, আমি যাব, আর কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। তোর যে সর্বঙ্গে জ্বর হয়েছে, যদি কোনো পাওনা পাওয়ার থাকে সেই রাজপ্রাসাদে, তাহলে ফেরার পথে আমি ওষুধ নিয়ে আসবো। আর তোর ক্ষুধা জমেছে তো, হ্যাঁ মা। তোর জন্য কিছু অন্ন নিয়ে আসবো, তুই বিশ্রাম কর। ধাত্রী মা, হ্যাঁ, সময় বড় সংকীর্ণ, খরচের বাঁধ ভেঙে যাচ্ছে, তাই আর বিলম্ব না করে আসুন, আসুন আমার সঙ্গে ওই রাজসভায়। চলো, আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি ফিরে আসবে মা। জয় হোক চম্পকের শ্রেষ্ঠপতি মহারাজের, জয় হোক, জয় হোক মহারাজের, জয় হোক। মহারাজ, আপনার আজ্ঞা পালন করতে ধাত্রী মাকে নিয়ে এসেছি এই রাজসভায়। প্রণাম হই মহারাজ। আশীর্বাদ করি ধাত্রীমা, কল্যাণ হোক। অসময়ে আজ আমার তলব, কি অপরাধ করেছি যে এমন করে আজ এই রাজপ্রাসাদে ডাকায়ন করা হয়েছে আমার? জানো ধাত্রীমা, তুমি কোনো অপরাধ করো না। তবে তবে কিসের কারণে এই রাজপ্রাসাদে আমায় ডাকায়ন করা হয়েছে? বেশ, কয়েকটি কথা জিজ্ঞেস করবে আমার কাকামুনি। তুমি যদি সত্য প্রকাশ করো, এই সভা মাঝে হতে তোমায় পুরস্কৃত করে পাঠানো হবে তোমার কুটুরে। বেশ,
তাই হবে। কাকামণি, ও কাকামণি, সদাগর বাবু, ধাত্রীমাকে জিজ্ঞেস করুন না। যথা আজ্ঞা, আমি আপনার আজ্ঞা পালন করব। তাই আমি ছুটে যাই ধাত্রীমায়ের কাছে। ধাত্রীমা, হ্যাঁ, আজ সত্য কথা প্রকাশ করো তো, এই রাজসভা মাঝে কেন আমাদের একমাত্র আলালের ধন লক্ষিন্দরের বদন পানে চেয়ে তুমি কেন নয়ন জল বরিশন করো? সে আমার সন্তানেরই সব। সন্তানকে দেখেছি বলে চোখ থেকে দুপুরে জল পড়েছে। আমার তাতে কি অপরাধ হয়েছে? অপরাধ নয়, অপরাধ নয়। তুমি প্রতিদিন স্কুল থেকে যখন আমাদের আলালের ধনে লক্ষিন্দরে ফিরে আসে, তুমি তারে বদন পানে তাকিয়ে তাকে কিছু আহার দেওয়ার চেষ্টা করো। তুমি তারে নিজের জানুর উপরে বসিয়ে দিয়ে সুন্দর করে আদর করে নয়নে জল বরিশন করো। কিন্তু কেন? একটি মা যদি সন্তানকে দেখে নয়নে জলে বয়ন করে সন্তানকে বুকে আগলে রেখে দিয়ে কিছু অন্য সেবা দিলে তার চোখ থেকে শুধুমাত্র জল পড়লে কি তার কোনো অপরাধ হয়? না না ধাত্রীবা, তোমার অন্তরে তো তোমার ভেতরে কিছু নিশ্চয় নিশ্চয় লুকায়িত গোপন কথা রয়েছে, যেটা তুমি এই রাজসভায় প্রকাশ করতে আমি চাইছো। বলবেই বলেছি আমার কাছে কোনো গোপন কথা নেই। কিন্তু মা, তুমি তো ধাত্রীমা, সকলের মা। হ্যালো, তুমি আজ কেন এই রাজসভায় বারবার বারবার মিথ্যা কথা বলো? বলো তো। আমি মিথ্যে কথা বলছি না, যা বলছি আমি সত্যি বলছি। তাকে মনে প্রাণ দিয়ে ভালোবাসি বলে বুকে আগলে ধরে। ভালোবাসা নয়, ভালোবাসা নয়, সে যে অন্যরূপ ভালোবাসা। সদাগর বাবু, পারলাম না, হ্যাঁ আমি পারলাম না। সত্যের সন্ধানে পৌঁছে গিয়ে সত্যকে বার করতে পারলাম না। সে সত্য প্রকাশ করল না। না। এই সভা মাঝে ধাত্রীমা সত্য প্রকাশ করতে চাইছে না কাকামণি। ধাত্রীমা, ও ধাত্রীমা, হ্যাঁ মহারাজ, কেন কেন এই সভা মাঝে তুমি মিথ্যে কথা বলো রয়েছো? বলো না। আমি কোনো মিথ্যে কথা বলছি না। জানো, বসে একটি কথা বলবো? হ্যাঁ বলো। আমার ঘরে শিশু সন্তান গোপাল রয়েছে, তার অঙ্গে ভীষণ জ্বর। আমার যাবার অনুমতি করে দেন। আমি তো তোমায় পূর্বেই বলেছি, তুমি সত্য প্রকাশ করো সভা মাঝে, আমি যে তোমায় পুরস্কৃত করবো। শুধু তাই নয়, ওই তোমার রয়েছে যে তোমার সন্তান গোপাল, তার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আমি সুব্যবস্থা করে দেব। কেন তুমি আর মিথ্যে বলে রয়েছো? ঈশ্বর, আমি যে সত্য প্রকাশ করতেই পারবো না, তাদেরকে আমি কেমন করে বোঝাই? আমি যে জানি না কোনো কথা। তুমি জানো না? না। সেনাপতি মহারাজ, সোজা আঙ্গুলে কখনো ঘি বেরিয়ে আসে দেখেছে? বেশ, তুমি তাকে জিজ্ঞেস করো, আর যদি জিজ্ঞেসে সত্য কথা প্রকাশ করো সভা মাঝে, ভালোই ভালো, নইলে যে রয়েছে তোমার হস্তে সে। আপনার আজ্ঞা আমার শ্রীধার্য মহারাজ, একটু অপেক্ষা করুন। সত্যটাকে কি করে প্রকাশ্য করতে হয় গল গল করে বেরিয়ে আসবে ধাত্রীমা। মানবে রাক্ষসী, আমি মানবী। মানবে রাক্ষসী, পিতাশ্রী, কাল নাগিনী, রাক্ষসী। লোকাকে দেখে নয়নের জল পরিষ্কার পরিষ্কার বল। বলবি না?
সময় আছে, সত্যটাকে প্রকাশ কর, নইলে রাজপ্রাসাদে রক্তের বন্যা বইয়া দেবো।
একটু আর সময় দিন। এই পিশাচিনী, এই রাক্ষসী এইভাবে স্বীকার করবে না। তার রয়েছে একমাত্র সন্তান গোপাল, তাকে ধরে নিয়েছে। যদি হাসি কাঠে তুলে দিই গোল গোল করে আপনার সন্তানের প্রতি নয়নের জল পরিশোধ করে কেন উদ্ধার করে ফেলবে। বেশ, তাই করো সেনাপতি, তাই করো। জল পরিশোধ করছো কেন? এর পেছনের রহস্যটা কি? আমার সন্তানকে ছাড়ো, তারপরে আমি বলবো। ছেড়ে দাও সেনাপতি। বলবে তো? বেশ, বলো ধাত্রীমা, বলো আমার লক্ষিন্দরকে দেখে তুমি। আমার এই কথা শুনে যদি আমার কোনো রকমের কিছু হয়, তাহলে তোমাদেরকে কথা দিতে হবে। যে আমার শিশু সন্তান রয়েছে তাকে তোমরা যত্ন করে রাখবে। বেশ, এই সব আমাকে আমি কথা দিচ্ছি, তোমার সন্তানকে নিয়ে পুত্রের নেই স্নেহ ভালোবাসা দিয়ে রাখবো। বলো, সত্য প্রকাশ করো। তবে কেন আমি সে রক্ষাকে দেখে নয়নে জল বর্ষণ করছি? যেদিন এই সুতিকা মন্দিরে আমি আচলে পেতে ঘুমিয়েছিলাম, সেদিন বিধাতা পুরুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পূর্বে আমি বলেছিলাম, হে বিধাতা ঠাকুর, যা লেখনি লেখবে সেই বলার কপালে বলার পূর্বে যাবার পূর্বে তুমি বলে যাবে। কথা মাত্রে লেখনে ছেড়ে দিয়ে সে আমায় কি বলেছিল জানো? কি বলেছিল? বিয়ে রাত্রে বাসর ঘরে। বিয়ে রাত্রে বাসর ঘরে? কি হচ্ছে? একটিবা বলো, সত্য প্রকাশ করো। বলো বলো ধাত্রী, বলো। বিয়ে রাত্রে বাসর ঘরে, বাসর ঘরে তোমার সন্তানকে, লোখাকে কি হবে? লোখা তোমার সন্তানকে সত্য প্রকাশ করো। কান্নাগিরি কান্নাকে রংসল করবে। দেখো না মা, তোমার গোপাল তোমাকে ডাকছে মা। মহারাজ, আচ্ছা ধাত্রীমা, সে যে শিলাই পরিণত হলো, একে শুনিয়ে গেল কাকামণি। সদাগর বাবু, এ যেন বলতে বলতে যেন এক ভগ্ন স্তূপে পরিণত হয়েছে। এই যেন শিলাই স্তূপ। মহারাজ, সেনাপতি, আজ যা আমার
অজান্তে বলে ভুল করে ফেললাম। এই হাত দিয়ে আমি ওই ধাত্রী মাকে কষাঘাত করেছি। ঈশ্বর, ঈশ্বর, তুমি আমার মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। তোমরা কি করলে? তোমরা আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিলে। না গোপাল, গোপাল নিলে ও মা, কথা বলো না গো। ওরে বাবা, মাহারা সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, আমাকে ফেলে মাগো চলে যেও না, আমাকে ফেলে মাগো চলে যেও না। মা, মা। গরিবি থুয়ে পিতা দুঃখের কাঁদিস নে বাবা, তোমরা আমার মাকে মেরে ফেলেছো। আমার মাকে তা সত্য গোপাল, কিন্তু মহারাজ
টেস্ট হ্যালো। গোপাল, ও গোপাল, আজ যে তোমার জননীকে আমি যে কথা দিয়েছি। তারাও তোমরা সেই পাপী মুখে আমার মায়ের নাম নেবে না। জানো জানো গোপাল, আমি যে তোমার জননীকে কথা দিয়েছি, আজ থেকে যে তোমার দায়িত্ব আমার। না তাই তোমার জননীকে নিয়ে যাব ওই কুঞ্জরিয়ার পবিত্র শ্মশানে। না আমি সৎকার্য করাবো। না চলো না গোপাল। না, তোমরা তো নিষ্ঠুর, তোমরা একটা পাষাণ। তোমাদের পাপের টাকা দিয়ে আমি আমার মায়ের সৎ কাজ করবো না। আমি আমি আমার মায়ের সৎ কাজ আমি ভিক্ষে করে করবো। এই কথা বলো না তবু আমি তোমাদের এক পয়সা দেবো না। কাকামণি। গোপাল, ও গোপাল, তুমি অনেক নাবালক বাবা, তুমি পারবে না সেই কর্ম করতে।